কোটি টাকার ইনকিলাবি। দলের সর্বোচ্চ কর্ণধার যারা, প্রেসিডেন্ট মেম্বার যারা, স্থায়ী কমিটির যারা, তারা যদি এই দুর্নীতির ঊর্ধ্বে থেকে তারা যদি সেফ থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন, তাহলে অবশ্যই এই ঋণখেলাপিরা নমিনেশন পেত না, পেত না, পেত না। অপ্রিয় সত্য কথা, আমি জানি না 12 তারিখের পরে কার অবস্থান কোথায় কি হয়, আমরা কোন ভাষায় অনলাইনে হয়তো কথা বলতে পারবো। জাতি জানতে চায় এই ঋণখেলাপি যারা এই টাকা নিয়ে কোথায় রেখেছে, এই টাকার ভাগদার আর কেউ আছে কিনা দেশে বিদেশে। আমার কথা খুব অপ্রিয় হবে, অত্যন্ত আক্রমণাত্মক হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক সহ মোট 5টি ব্যাংক ঋণ খেলাফি মালিক পক্ষ হোক আর ডাইরেক্টররা হোক, এখানে একটি আইন একটু জানা দরকার যে মালিক যারা, ডাইরেক্টর যারা, তারা ব্যাংক থেকে কোনো ফ্যাসিলিটি নিতে পারে না, লোন, সুপারিশ, কোনো কিছু। এটা একটা আইন আছে বাংলাদেশ ব্যাংকের। 2 নম্বর হলো, তাহলে কিভাবে এই লোনগুলো নেয়? এস আলম কিভাবে লোন নিল? ইসলামী ব্যাংক থেকে, শুধুমাত্র একটি ব্যাংক থেকে 85,00,00,000 কোটি টাকা নিল কি করে? কি মনির ভাই কি চলে গেলেন নাকি? উনি জয়েন হবেন, হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছেন সামহাউ। যে আপনি বলেন, আলোচনা করতে থাকেন। আমি তো আসলে সইতে পারতেছিলাম না। আমি আজকে মূলত এশিয়ান টিভিতে 1 ঘন্টার একটা টক শোতে ছিলাম 7:30 পর্যন্ত। তো এই যে আলোচনা, এই আলোচনাটা খুব সুন্দর হয়নি। এটা খুব তর্কাতর্কি হয়েছে। এটা মনে হয় যেন আমরা কেউ জানি না, উনি একা আমাদেরকে জানাচ্ছেন। আমি মনির ভাই থাকলে ভালো হতো, মনির ইসলাম ভাই থাকলে ভালো হতো, উনি আমাদের বড় ভাই, বয়স্ক মানুষ। আজকে যদি বিএনপির এই 22 জন বা 39 জন যদি এই ঋণখেলাপি না হয়ে, আজকে যদি বিএনপির মুখোমুখি যে দলটি, সেটা জামাত হোক বা আরো যে কোনো দল হোক, তারা যদি এই 22 জন নির্বাচন কমিশন থেকে এই ফ্যাসিলিটি পেত, হাজার হাজার কোটি টাকা লোন, যা নিয়ম কানুন মানে নাই এবং এই লোন যথাযথভাবে পরিশোধ করে নাই, এবং 5 বছর হোক 10 বছর হোক, এবং খেলাপ করেছে, ক্লাসিফাইড হয়েছে, তার মধ্যে 1-2 জন 3 জন এইটা রিশিডিউল করেছে, আর ম্যাক্সিমাম প্রভাব বিস্তার করে যে কোনো কাজের মাধ্যমে হোক এই ঋণখেলাপি তারা নির্বাচনে প্রার্থী হয়েছে। আজকে যদি বিএনপির ঘরানার, উনি একজন ভালো আলোচক, চিন্তাশীল, ওনার বিএনপির প্রতিপক্ষের কোন দল যদি এরকম 20, 22, 25 জন, 39 জন যদি ঋণখেলাপি হতো, তাহলে উনি কি এই ভাষায় কথা বলতেন না এর উল্টা ভাষায় কথা বলতেন? এটা আমার প্রশ্ন জাতির কাছে, বিবেকের কাছে, জনগণের কাছে। অতএব আমাকে বলি, আমরা এত কেন দল কেনা? আমার দল যেটা করবে সেটা আমাকে রাইট করে দিতে হবে তর্ক করে। এই দেশ কি করে উন্নত হবে? একজন ব্যক্তি, তিনি একজন জয়েন্ট সেক্রেটারি, 1700 কোটি টাকা ঋণখেলাপি। ওই জায়গায় কি বিএনপি এত দৈন্যতায় পড়েছে নমিনির ক্ষেত্রে? বিএনপির প্রত্যেকটা নির্বাচনী এলাকায় 300টা জায়গায় 4 জন 5 জন যোগ্য এমপি প্রার্থী আছে। তাহলে যারা যারা এই ঋণখেলাপি তাদের তদন্ত করে, তাদের মাইনাস করে, যারা ঋণখেলাপি না তাদেরকে দিত সেখানে প্রার্থী। জাতি জানতে চায় এই ঋণখেলাপি যারা এই টাকা নিয়ে কোথায় রেখেছে, এই টাকার ভাগদার আর কেউ আছে কিনা দেশে বিদেশে। আমার কথা খুব অপ্রিয় হবে, অত্যন্ত আক্রমণাত্মক হবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি আন-নাসু আলা দীনি মুলুকিহিম। একটা আরবি কল আছে, একটা বাক্য প্রবাদ আছে যে কোন দল, কোন ব্যক্তি সেই রঙে রঙিন হয় সেই দলের সর্বোচ্চ ব্যক্তিত্ব যায়। আমার পরিবারে আমি যদি দুর্নীতিবাজ হই, তাহলে আমার সন্তানরা কোনোদিন মানে নীতিবান হবে না। তারা দেখবে যে আমি সুদ খাই, ঘুষ খাই, চাঁদাবাজি করি, মানুষের দলিল মানে তদবির বাণিজ্য করি, হাজার হাজার টাকা আমি আয় করি, লাখ লাখ টাকা আয় করি, আমি ভালো ভালো বড় বড় মাছ কিনি, আমি খাই, এইগুলো অভ্যাসে পরিণত হবে আমার সন্তানদের মধ্যে। অতএব একটি দলের সর্বোচ্চ কর্ণধার যারা, প্রেসিডেন্ট মেম্বার যারা, স্থায়ী কমিটির যারা, তারা যদি এই দুর্নীতির ঊর্ধ্বে থেকে তারা যদি সেফ থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন, তাহলে অবশ্যই এই ঋণখেলাপিরা নমিনেশন পেত না, পেত না, পেত না। অপ্রিয় সত্য কথা, আমি জানি না 12 তারিখের পরে কার অবস্থান কোথায় কি হয়, আমরা কোন ভাষায় অনলাইনে হয়তো কথা বলতে পারবো। আমি আজকেও আফসোস করে বলতে বাধ্য হয়েছি, বুয়েটের একজন সাবেক ছাত্রকে, ছাত্র দলে সে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল, যে আজকে যে ভাষায় এখানে কথা বলছি এশিয়ান টিভিতে, 12 তারিখের পর 13 তারিখের পর থেকে শুরু করে আমরা জানি না দেশের পরিস্থিতি কি হবে, সেন্সর বোর্ড আমাদের টুটি চাবি ধরে কিনা, দুর্নীতিবাজদের টুটি চাবি ধরার কথা বলা হচ্ছে।
চমৎকার, মরহুম শহীদ জিয়াউর রহমানের সন্তান। আমি আধা মিনিট জি। তো আপনি একটু পানি খেয়ে নেন। পানি খেয়ে নিলে হয়তোবা ঠিক হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, উনি চলে আসবেন একটু আমাদের সাথে। রবি ভাই, শহীদ জিয়ার চেতনা স্পিড বিষয়টি কোথায়? হলো, সত্যকে সত্যই বলতে হবে। সেটা আমার বাপের ঘাড়ে পড়লেও, আমার ছেলের ঘাড়ে পড়লেও, আমার দলের ঘাড়ে পড়লেও, এটা যতক্ষণ পর্যন্ত এই দেশের শিক্ষিত সমাজ এবং বিবেকবান মানুষরা না বলতে পারবে, ততদিন পর্যন্ত মানুষ দল কেনা হবে, দল দাস হবে। এবং দল দাস হওয়ার কারণে এই দেশটা রসাতলে চলে যাচ্ছে। একা এসআইবিএল সহ ইসলামী ব্যাংক থেকে 85,000 কোটি টাকা নিয়েছে এস আলমের সাইফুল আলম মাসুদ, এবং সিঙ্গাপুরে সে কয়েকটি 5 স্টার হোটেল হাঁকাইছে। আবার সেই ব্যক্তির সম্পদ নিরাপত্তার জন্য বাংলাদেশে বিএনপির সবচেয়ে মুখপাত্র উল্লেখযোগ্য ব্যক্তি, তিনি তার ছেলেকে সেখানে বসায় তার সম্পদগুলো পাহারাদারি করতেছেন। আর আমরা কথা বললে এগুলো মানুষের অনেকের গায়ে আগুন জ্বলে যাবে। ঋণ খেলাপি 1700 কোটি টাকা একজন ব্যক্তি নিয়েছে, তার তালিকা আসছে, পত্রিকা আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। আচ্ছা, ওইখানে কি বিএনপি এত দৈন্যতায় ভুগছে? ওখানে আরো খুঁজে দেখেন 3জন 4জন 5জন নমিনেশন নেওয়ার মতো যোগ্য লোক আছে। তো যারা একটু ক্লিয়ার, একটু সাদা, যাদের এরকম ক্লেম নাই, এরকম ব্যক্তিগুলোকে যদি নমিনি করা হতো, তাহলে তো আজকে এই প্রসেস সম্পর্কিত হতো না। ঋণ খেলাপি বাদে আরেকটা প্রশ্ন করেছেন দ্বিতীয় পর্বে, আবার সেই কথাগুলো বলার সুযোগ করে দেন, আমি সেটুকু বলি। আমার জনাব মনিরুল ইসলাম ভাই প্রায় 15-16-17 মিনিট কথা বলেছেন। আমার এত কথা বলার সময় মানে সুযোগ পাবো না, কালকে ভোরবেলা আমার একটু ঢাকার বাইরে যেতে হবে। আমি প্লিজ আমাকে আরেকটা কি সাবজেক্ট দিয়েছেন ভোটারদের বিষয়টা নিয়ে ওইটা দিতে পারছে কথা। দন্যতায় পড়লেই তো আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করতে হবে। বিএনপি আমার হিসাবে 40% ভোটের অধিকারী ছিল। জামাত তখন 3 ভাগের 1 ভাগ ছিল। এখন জামাতকে নিয়ে বিএনপি এত পেরেশানি কেন আমি বুঝতেছি না। জামাত এত বড় কি কাজ করলো দেশের জন্য যে জামাতে এত ভোট বেশি বেড়ে গেল, যে বিএনপির সাথে প্রতিযোগিতার পর্যায়ে চলে গেছে? স্বীকার করুক আর না করুক কেউ, তার মানে হলো জামাত এমন কিছু করে নাই, ক্ষমতায়ও ছিল না। একমাত্র বিএনপির সাথে ছিল 2001 সনে জামাত ইসলামী 2 জন মন্ত্রিত্ব পাইছিলেন, একজন তাও টেকনোক্রেট আর একজন এমপি হয়ে মন্ত্রী পাইছিলেন। 17 জন এমপি ছিলেন। তো এই 2 জনের কার্যক্রম সহ বিএনপির যে এখন দুরবস্থা, এই দুরবস্থার মূল কারণ কেন কি সেটা একটু আমি বলেই আমার আলোচনা শেষ করতে চাই। যেহেতু আওয়ামী লীগের ভোটের কেন প্রয়োজন হয়ে পড়েছে, আমরা মেজর হাফিজ সাহেবের বক্তব্য শুনলাম, আমি মানে চোখ ছানাবাড়া হয়ে গেছে। কি বলতেছেন উনি? আমরা চট্টগ্রামের স্থায়ী কমিটির মেম্বার, ওনার বক্তব্য শুনলাম, গণভোট ব্যাপারে সে ইনসাল্ট করে কথা বললেন। তাহলে বিএনপি কি করতে চাচ্ছে? আমি যা মনে করছি সেটা হলো যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য জামাত ইসলামীও যে চেষ্টা করে নাই এ কথা বলা যাবে না। হিন্দুদের ভোট পাওয়ার জন্য জামাত ইসলামীও চেষ্টা করে না এই কথা বলা যাবে না। আমি জামাত ইসলামী যে ত্রুটিগুলো করেছে সেগুলোকে আমি বলতে পারবো না। আমি দল কেনা হলে বলতে পারতাম না। আমি যদি ওই দলের নমিনেশন পাওয়ার আশা থাকতো তাহলে আমি বলতে পারতাম না। তারপরে জামাত ইসলাম হিন্দুদের ভোট পাওয়ার জন্য খুলনাতে এক মাওলানাকে বসায় দিয়ে সেখানে একজন হিন্দু ভদ্রলোককে নমিনি করেছে। ভালো কথা, তোমাদের চিন্তা চেতনা এটা আছে, কিন্তু বাংলাদেশের নিরেট মুসলমান যারা তারা এটা পছন্দ করেনি, করেছে, এটা তাদের হিকমত। এরপরে শরিয়া আইন টাইন নিয়ে জামাত ইসলামী একটা গোলকদাদের মধ্যে আছে। কিন্তু বিএনপির অবস্থান এরকম কেন? এটা কেন? এটার কারণ আছে। কারণ হলো বিএনপির মধ্যে যারা স্থায়ী কমিটিতে আছেন, আমি তো 2-3 জনের নামই বলে ফেললাম, 3-4টে কাজ ইতিমধ্যে বিএনপি যা করেছে সে কারণে বিএনপির থেকে মানুষ, এদেশে দরিদ্র, খেটে খাওয়া রিক্সা চালক, শ্রমিক, মজুর, এরা কিন্তু একেবারে সিংহভাগ তারা মুখ ফিরিয়ে নিয়ে গেছে। আমি এগুলো বললে আমার জানি না আমার জনাব মনিরুল ইসলাম ভাই কষ্ট পাবেন কিনা। বিএনপির প্রথম বাধা দেখলাম সংবিধানকে, না মোশাররফ ভাই, এই যে সবাই মুখ ফিরে নিছে, এটা তো লাভ হইলো জামাতের। আপনারা আমার বিষাদগার করে লাভ কি? আমরা আরো উস্কাই দেবো যে বিএনপি আরো 300 জনের ঋণ খেলাপিরে ইয়ে দেয়, তাইলে জামাত ইসলাম সরকারে চলে আসবে। তা আমাদের জন্য তো এটা সুবিধা। আমি একটু বলি ভোট দিবেন না, আপনি জরিপ করলেন কোথেকে?
ভাই আমার কথা বলতে দেন, আপনি আপনার সময় এগুলো জবাব দিয়ে দেন। যে নাম বুঝছেন দিয়ে কইলাম, নাইলে কইতাম না তো। কি বললেন, কি বললেন আপনি ওই মিয়া? আমার নাম উল্লেখ করলেন দেখে না আমি না, বললাম, নাইলে আপনি তো বিএনপির একজন জেলার আহ্বায়ক আমি ছিলেন, সেই জন্যই বলছি। আপনি নাম সেজন্য উল্লেখ আপনাকে করছেন আমি দেখে আমি বললাম। তো সম্বোধন করে কথা বলতে পারি। তো আমি প্রথম দেখলাম যে বিএনপির যে দূরদর্শিতার অভাব, সেটা হলো প্রেসিডেন্ট মোশাররফের বিদে বিএনপি না, এটা করতে হবে না। কয় মিনিট দিচ্ছেন আমাকে? আপনার কয় মিনিট? 11 মিনিট হয়েছে। আর উনি 11 17 মিনিট কথা বলছেন। আমি 2 মিনিট কথা বলে আমি বেরিয়ে যাচ্ছি, আমি কথা আর বলবো না। বিএনপির মূল সমস্যা হয়ে গেছে সংবিধান পরিবর্তনে বাধা, প্রেসিডেন্ট অবসরণে বাধা, জুলাই সনদে গোলকদাদার মধ্যে জাতি আছে, গণভোট কোন প্রয়োজন লাগে? গণভোটের কোনো প্রয়োজন নাই, গণভোটের কোনো প্রয়োজনই নাই। এবং গণভোটের যে সব দলগুলো এত বছর মানে কয়েক মাস বসে বসে যে একসাথে সিগনেচার করে সে কপি দিয়ে আসছে, সেগুলো এখন মানে ইয়ে হয়ে গেছে, ফানুস হয়ে গেছে এটা। তো এই যে এই কার্যক্রমগুলো এখন কিন্তু ছাত্র সমাজ সহ বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত মানুষগুলো এখন মোটামুটি বোঝে। তার কারণ কি, এখন পত্রিকা কিন্তু কিনে পড়া লাগে না, মোবাইল খুললেই সকালবেলা এই রাজনৈতিক এজেন্ডা গুলো সব সামনে চলে আসে। এবং অ্যান্ড্রয়েড মোবাইল গুলো বাংলাদেশে এখন 2 থেকে 2.5 কোটি প্রায় মোবাইল ব্যবহার করে মানুষ। তো এই মোবাইল গুলোর মাধ্যমে এগুলো কিন্তু মানুষ বোঝে এখন। অতএব আগামী দিন যে কোন দিক যাচ্ছি আমি জানি না, আর একটা প্রতিহিংসার রাজনীতির দিকে আমরা চলে যাচ্ছি। তার কারণ হলো যে বিএনপির সাথে এখন সংঘাতপূর্ণ অবস্থানে 11 দল এক হয়েছে, 10 দল এক হয়েছে, 9 দল এক হয়েছে, আবার কেউ বাইরে হয়ে যাচ্ছে, কেউ আবার আসতেছে। এই একত্রিত হওয়ার কারণে এখানে বিশেষ করে ছাত্র সমাজের যে একটা দল বিতর্কিত হোক আর বিতর্কের ঊর্ধ্বে উঠুক, এই দলটির নেতৃত্বে যারা আছে তাদের ম্যাক্সিমাম ওই জুলাই আন্দোলনের সময় তারা জেল খেটেছে। তারা, আমরা দেখেছি যে তারা কিভাবে মাইরটার খেয়েছে, ডিবির হারুনের ওখানে যে কিভাবে তাদেরকে রাখছে। তো তারা একটা সিম্পেথি মানুষের মধ্যে আছে তাদের। এদেরকে আমরা বলতে পারি জুলাই স্টেক হোল্ডার, যেটা বলা হয় মানে রাজনীতিবিদরা বলে থাকে। তো সেই হোল্ডারটাও কিন্তু জামাতের সাথে মিশছে।